শীতকালীন গোধূলি, পরিবেশে হিমশীতল সমীরণ। ততটাও শীত এখনো নামেনি যতটা এই নভেম্বরের শেষটায় নামার কথা ছিল। সারাদিন যেন তেন করে কেটে গিয়ে বিকেলের পর থেকে মাঝারি আজে শীত নামে। সেই নবীন নাতিশীতোষ্ণ প্রকৃতিকে আলিঙ্গন করে ঘুঙুর বেরিয়েছে বাবার সঙ্গে গ্রামের পথে। হ্যালো এভরিওয়ান, গল্পটির পরবর্তী পার্ট আমাদের হিমুর কথা চ্যানেল থেকে আপলোড করা হবে। তো যারা গল্পটি শুনতে চাও, চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। তো দেরি কেন, সবাই চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী পার্ট শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। উদ্দেশ্য কাছেই একখানা জম্পেশ মেলা বসেছে। চুড়ি ফিতা কিনবে খুব করে। এমনিতেই বাবার আহ্লাদিক কন্যা সে, বাবা অন্ত প্রাণ। বাড়ি থেকে বের হওয়ার আগে মা নলিনা বেগম হাতে শাল গুজে দিয়ে বলেছিলেন, ফিরতে রাত হয়ে গেলে গায়ে জড়িয়ে নিস। ঘুঙুর বাধ্য মেয়ের মতো মায়ের আদেশ পালন করেছে। আপাতত সেটাকে হাতের ভাঁজে নিয়ে বাবার সঙ্গে পায়ে পা মিলিয়ে চলছে। তার বদন জুড়ে ততোধিক উৎফুল্লতা। আমির সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজেও মুচকি হাসলেন, জিজ্ঞেস করলেন, মা, ভালো লাগছে? ঘুঙুর বাবার প্রশ্নে দ্বিগুণ আনন্দ প্রকাশ করে বলল, ভীষণ। অতঃপর বাবা মেয়ের পদচারণা পুনরায় চলতে থাকে। খুব দ্রুতই গ্রামের পথান্তর পেরিয়ে তারা পৌঁছে গেল বিশাল মার্কেট প্লেসে। এখান থেকে দক্ষিণ দিকে এগিয়ে মেলা বসেছে। এটা শীতকালীন মেলা বলা চলে। প্রত্যেক বছর নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যখন তখন এভাবেই মেলা বসে। শহর থেকে ইউনিক সব ডিজাইনিং ড্রেস, অর্নামেন্টস থেকে শুরু করে হাড়ি পাতিল অবধি থাকে। ঘুঙুর বাবার দিকে চেয়ে মুচকি হাসল। তার সেই হাসিতে জানান দিল প্রত্যাশিত মুহূর্ত এগিয়ে আসার আনন্দ। পথিমধ্যে শপিংয়ের কোলাহল ব্যতীত আরও কিছু উচ্চবাচ্য ভেসে এলো ঘুঙুরের কর্ণে। মাইকের আওয়াজ, ভাষণ চলছে বোধহয়। ঘুঙুর কৌতূহলী হয়ে বাবাকে জিজ্ঞেস করল, ভাষণ কানে আসছে? চেয়ারম্যান চাচার জনসভা চলছে নাকি? আমির সাহেব কান খাড়া করে শুনতে চেষ্টা করলেন। মাইকের আওয়াজে ভেসে আসছে চেয়ারম্যান জুবায়ের চৌধুরীর কণ্ঠ। এ পর্যায়ে তিনি বলছেন, এখন আপনাদের সঙ্গে পরিচয় করে দেব আমার একমাত্র পুত্র নওয়াব কল্প চৌধুরীকে। বিদেশ থেকে হায়ার স্টাডি করে গতকালই দেশে ফিরেছে সে। আজ বাদে কাল আমার পর রাজনৈতিক দায়ভার তার উপরেই পড়তাবে। সুতরাং এখন থেকে না হয় আপনাদের সুখ দুঃখের কিছুটা দায়িত্ব সে নিল। কি বলেন আপনারা? জনগণের উচ্ছ্বাসিত কণ্ঠ মাইকের আওয়াজে মৃদু শব্দ তুলল। তবে পুরোপুরি বোঝা গেল না। কথা চলছিল আরও। জুবায়ের চৌধুরী আরও কিছু বলছিলেন, কিন্তু তা শোনার প্রয়োজন বোধ করলেন না আমির সাহেব। গমগমে চেহারায় তিক্ততা ফুটিয়ে তিনি বিড়বিড় করে বলে উঠলেন, নিজে তো উচ্ছনে গিয়েছে, সঙ্গে এবার ছেলেটাকেও টানছে। পড়াশোনা শিখেছে, এখন ভালো কোনো চাকরি বাকরি করবে তা না, নিজের মতো রাজনীতির নামে মারামারি শেখাচ্ছেন ছেলেকে। যত সব অপদার্থে রাখরা। রোষপূর্ণ আদলে মেয়েকে টেনে নিয়ে মেলার প্রবেশ পথে গিয়ে দাঁড়ালেন আমির সাহেব। ঘুঙুর বুঝল বাবার মেজাজ চটে গেছে, তাই আর নিজের প্রশ্নের উত্তরের আশায় থাকল না। তবে অতি কষ্টের পক্ষে কিছুটা সাহসী মনোভাব পুষে নিম্ন কণ্ঠে বলল, চেয়ারম্যান চাচা ছেলে দেশে ফিরেছেন। বোঝা থেকে তাকে কখনো সামনে দেখিনি। চলো না বাবা, এক পলক দেখে আসি। আমির সাহেবের বদন কঠিন হয়ে এলো। প্রবেশদ্বার থেকে টিকিট নিতে নিতে গুরুগম্ভীর কণ্ঠে বললেন, কোনো প্রয়োজন নেই। ব্যাস, এখানেই থেমে গেল ঘুঙুর। বাবার মনের আবহাওয়া যে তীব্র উত্তাপ ছড়িয়েছে তা বুঝতে বেশি সময় লাগলো না তার। এই একটা প্রসঙ্গ উঠলেই তার প্রাণোচ্ছল বাবাটা কেমন অগ্নিমূর্তি রূপ ধারণ করে বসে। সবটাই হয়েছে প্রাণের বন্ধুর বিপদগামী যাত্রার সুবাদে। প্রতি বছরের ন্যায় এবারেও ততোধিক জাঁকজমকপূর্ণ আয়োজন। ঘুঙুর চঞ্চল চোখে ঘুরে ফিরে দেখছে সব, ছুঁয়ে দিচ্ছে কিছু কিছু তার অতি দুর্বলতা চুরির সেটগুলোতে। ইস, কি আদুরে রং, রিনঝিনি শব্দ। ঘুঙুর এক ডজন নীল চুড়ি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। তা দেখে পাশ থেকে আমির সাহেব শুধালেন, পছন্দ? ঘুঙুর মাথা দুলালো, যার অর্থ দাঁড়ায় খুব। আমির সাহেব সঙ্গে সঙ্গে আরো কয়েক ডজন চুড়ি সেখান থেকে বাছাই করে দোকানিকে বললেন প্যাক করে দিতে। দাম পরিশোধ করতে করতে বললেন, আবুর সঙ্গে ভাগাভাগি করে পড়বে। ঘুঙুর হেসে মাথা নাড়ল। বোনের সঙ্গে শেয়ারিংয়ে তার কোনো আপত্তি নেই, বরং এতে করে ভিন্ন রকম আনন্দ আছে।
বাবার সঙ্গে ঘুরে ফিরে বেশ কয়েকটা ব্যাগ হাতে জমিয়েছে ঘুঙুর। সব কটাতে তার পছন্দের জিনিস। আনন্দে দোদুল্যমান চোখ জোড়া যখন এদিক ওদিক দেখছিল, তখনই আচমকা পেছন থেকে তার কাঁধের ওপর কেউ লাফ দিয়ে পড়ে। ঘুঙুর ঘাবড়ে যায় তৎক্ষণাৎ। পেছন ফিরে দেখে বৃষ্টি হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। অধর কোণে যেন তার হাসির রাখার জায়গা কম পড়েছে। অধর বেয়ে উপচে পড়ছে আনাচে কানাচে। ঘুঙুর তার এরূপ প্রতিক্রিয়া দেখে নাক ফুলায়, কান টেনে ধরে বলে, আমাকে ভয় দেখিয়ে মনের সুখে দাঁত কেলানো হচ্ছে। বৃষ্টি হাসি আটকানোর চেষ্টা চালিয়ে ঘুঙুরের টেনে ধরা কানে হাত রেখে বলল, ছাড়, লাগছে তো। ঘুঙুর ইচ্ছে করেই ছাড়ল না, দ্বিগুণ শক্ত করে ধরল। নাছরবান্দা মেয়ে সত্য জুড়ে দিয়ে বলল, আগে ক্ষমা চাবি, তারপর ছাড়বো, তার আগে নয়। দুজনের মধুময় চুলোচুলি বন্ধ হলো আমির সাহেবের নির্দেশে। তিনি মেয়েকে বাধা স্বরূপ বললেন, মামুনি, কি করছো? এটা পাবলিক প্লেস। ঘুঙুর তৎক্ষণাৎ ছেড়ে দিল বৃষ্টির কান। সোজা হয়ে দাঁড়িয়ে নতবদনে সরি বলল বাবাকে। বৃষ্টির হাসির গতি বাড়ল। কার সরি বলার কথা আর কে সরি বলছে? ঘুঙুর চোখ রাঙালো তাকে। পরপর আমির সাহেবের ডাকে তারা ফুড কর্নারে যেতে ধরল। আমির সাহেব আগে, তার পেছন পেছন ওরা দুজন। মেজাজ একটু আয়ত্তে আসতেই ঘুঙুর মুখ খুলল। আশেপাশে নজর দিয়ে হেলে দুলে হাঁটতে থাকা বৃষ্টিকে খোঁচা মেরে প্রশ্ন করল, নানা বাড়ি থেকে কবে ফিরলি? জানাস নি অব্দি। আজই ফিরলাম এই মাত্র। মেলা বসেছে শুনে বাড়ি ফেরার পথে চলে এসেছি। সঙ্গে 2-4টা জিনিস কিনবো। ভালোই হলো, চল তবে, মজা হবে খুব। ঘোরাফেরা, কেনাকাটা, খাওয়া দাওয়া শেষে বাবার সঙ্গে বাড়ির পথে রওনা হয়েছে ঘুঙুর। সঙ্গে বৃষ্টিও আছে। সে এসেছিল একা, তাই ঘুঙুরদের সঙ্গেই ফিরছে। আমির সাহেব সামনে হাঁটছেন, পেছন পেছন ওই দুটো বকবক করছে। গায়ে ঠান্ডা বাতাস লাগতে আমির সাহেব মেয়েকে আদেশি বাণী ছড়লেন, মা, শালটা গায়ে জড়িয়ে নাও, বাতাসে শীতের ছোঁয়া। ঘুঙুর আচ্ছা বলে শালটা গায়ে চাপিয়ে নিল। বৃষ্টি অনেক দূর থেকে এসেছিল বলে আগেই পাতলা সোয়েটার গায়ে চাপিয়ে এসেছিল। এভাবেই অনেকটা পথ পেরিয়ে গেছে তারা। যাত্রা 3 রাস্তার মোড়ে এসে ঠেকেছে। আকস্মাৎ আমির সাহেবের ফুরফুরে মেজাজে ভাটা ফেলে উল্টো পথে মুখোমুখি হয় জুবাইর চৌধুরী। একা নয়, তার আশপাশ জুড়ে বিশাল গ্যাং। আমির সাহেব সঙ্গে সঙ্গে মুখশ্রীতে বিতৃষ্ণা ভাব ফুটিয়ে তোলেন। অতপর পাশ কাটিয়ে চলে যেতে নেয়। কাকতালীয়ভাবে জুবাইর চৌধুরীও সে সময়ই সে পাশ দিয়ে পাশ কাটতে নেয়। দুজনে ফের মুখোমুখি। আমির সাহেব তৎক্ষণাৎ আরেক পাশে সরতে গেলেন। এবারও জুবাইর চৌধুরী সে পাশে সরে গেলেন। পুনরায় মুখোমুখি দুজন। এপাশ ওপাশ করে চলল ক্ষণকাল, কিন্তু কেউই রাস্তা ধরতে পারল না। শেষমেশ আমির সাহেব চরম বিরক্ত হয়ে খেকিয়ে মেয়েকে ডেকে বললেন, ঘুঙুর, তোমার চাচাকে বলো হয় সে আগে যাক, নয়তো আমাকে যেতে দিক। মাঝ রাস্তায় দাঁড়িয়ে এভাবে কাবাডি খেলার শখ তার থাকতে পারে, কিন্তু আমার নেই। ঘুঙুর অসহায় চোখে জুবাইর চৌধুরীর দিকে তাকায়। জুবাইর চৌধুরী তাকে চোখ দিয়ে আশ্বস্ত করে। পরপর তিনিও খেকিয়ে বললেন, ঘুঙুর মা, তোমার বাবাকে বলে তো, কোনো লুজারের সঙ্গে কাবাডি খেলার ইচ্ছে আমারও নেই। রাস্তা খোলাই আছে, তাকে কেউ ধরে রাখেনি। আমির সাহেব দাঁতের দাঁত চেপে বললেন, ঘুঙুর, তোমার চাচাকে ফালতু কথা বলতে নিষেধ করো। আমি কখনোই লুজার ছিলাম না। স্কুলের প্রত্যেকটি প্রতিযোগিতায় আমাকে ট্রফি জিতে কাউকে খুশি করতে হতো, বাকি সবাই তো নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকতো। জুবাইর চৌধুরী ব্যঙ্গ করে বললেন, যত সব দিবা স্বপ্ন। আমির সাহেব মুখ খুলছিলেন চূড়ান্ত কিছু করা কথা বলবেন, কিন্তু তার মধ্যে বাদশাধিক গল্প। সে একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। সকলকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে তাড়াতাড়ি কথা শেষ করে এগিয়ে এলো। গুরুতর কিছু ভেবে সবাইকে সরিয়ে সামনে আসতেই আমির সাহেবকে দেখে তার অধর বিস্তৃত হলো। অত্যন্ত শ্রদ্ধায় সালাম জানিয়ে বলল, আরে চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কতদিন পর দেখা। আমির সাহেব জহুরি চোখে আঁকাগোড়া পর্যবেক্ষণ করল গল্পকে। তার চিনতে বেশি সময় লাগলো না তাকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো 10 বছর পূর্বে গ্রাম ছেড়ে বিদেশে পাড়ি দেওয়া কিশোর ছেলেটি আজ টকবগে যুবক। কি অপরূপ মাধুর্য তার মুখশ্রী জুড়ে। সাক্ষাৎ রাজপুত্র। বিস্মিত পুলকিত হৃদয়কে মনে ধামাচাপা দিয়ে উপরে গুরু গম্ভীর কণ্ঠে প্রতি উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম। বিদেশ থেকে ফিরেছো, ভালো কথা, কিন্তু এসেই মারদাঙ্গায় জড়াতে হলো কেন? হ্যাঁ, অবশ্য তোমাকে বা বলছি কেন? ঘর শত্রু বিভীষণ থাকলে অমন 2-4টা রাবণ জন্মানো আর দোষের কি? উপস্থিত সকলে মুখ টিপে হাসে।
এটা তাদের নিকট নতুন নয়। এই শত্রুরূপী বন্ধু দুজন যখন সম্মুখীন হয় তখনই এমন নানা রকম কাণ্ড কারখানা ঘটে। সকলের হাসির আড়ালে থমবনে দাঁড়িয়ে রইল জুবায়ের চৌধুরী। গল্প তো কিছুই বুঝল না, শুধু ভ্রুকুচকে বোঝার চেষ্টা চালিয়ে গেল। আমির সাহেব আর এক মুহূর্ত দাঁড়ালেন না, শক্ত কণ্ঠে ঘুঙুরদের উদ্দেশ্যে বললেন, চলে এসো তোমরা। ঘুঙুর দিন দুনিয়া ভুলে যাওয়ার বৃষ্টি হাতখানা শক্ত করে চেপে ধরে টানতে টানতে এগিয়ে গেল। যাওয়ার আগে ঋণঋণে স্বরে জুবায়ের চৌধুরীকে সালাম দিয়ে যেতে ভুলল না। সেই রিমিঝিনি কণ্ঠস্বর অনুসরণ করে কেউ দেখল মসলিন শালে আবৃত এক আদরিনীর প্রস্থান। তার কুঞ্চিত ভ্রুদয় শিথিল হলো ক্রমান্বয়ে, অজান্তে কণ্ঠনালী বেয়ে নেমে গেল শূন্য ঢোক। গমগমে চেহারায় তিক্ততা ফুটিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন আমির সাহেব। ফোঁস নিঃশ্বাস ফেলতে ফেলতে সোফায় শরীর এলিয়ে দিলেন। স্বামীর অস্থিরতা দূর থেকে লক্ষ্য করে নলিনা বেগম ছুটে এলেন, হাতে তার ধোয়া ওঠা রং চা। সেটা এগিয়ে দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শোধালেন, কি হয়েছে? এত অস্থির দেখাচ্ছে কেন আপনাকে? নিন চাটা ধরুন। আমির সাহেব চায়ের কাপ হাতে ধরে গজগজ করতে লাগলেন, বললেন, সকাল সন্ধ্যা যখনই বের হই ওই অপদার্থতার মুখ দর্শন করতেই হবে। রাজনীতি করে মাথা কিনে নিয়েছে যেন। রাস্তাঘাট কি তৈরি তার পৈতৃক সম্পত্তি নাকি? আশ্চর্য। আশ্চর্য? আপনাকে? শুধু শুধু জুবায়ের ভাইয়ের সঙ্গে বিবাদে জড়ান আপনি? প্রত্যেকটি মানুষের নিজস্ব স্বাধীনতা আছে, যার যেটা ভালো লাগে সে সেটাই করবে। সে যদি রাজনীতি করে ভালো থাকে তাতে আপনার অসুবিধা কোথায়? আপনি সর্বদা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে ঝগড়া লাগেন, ভালো লাগে না এইসব। আর ধূপধাপ পা ফেলে কিচেনের দিকে এগিয়ে গেলেন নলিনা বেগম। যতটা উদ্বিগ্নতা নিয়ে এসেছিলেন ততটাই বিরক্তি নিয়ে ফিরে গেলেন। ভেবেছিলেন কি না কি হয়েছে, রান্না ফেলে ছুটে এসেছে, এখন শুনে এই খবর। স্বামীটা তার একটু বেশি নাছর বান্দা। আমির সাহেব খ্যাক খ্যাক করে কিছু বললেন, কিন্তু তা শোনার ইচ্ছে আর নলিনার হলো না। সে রান্নায় মনোযোগী হলো। ঘুঙুর এতক্ষণ লিভিং রুমের আশেপাশে চুপটি করে দাঁড়িয়েছিল, শুনছিল বাবা মায়ের কথোপকথন। সুযোগ পেয়ে ব্যাগপত্র নিয়ে সেও ছুটল বোনের ঘরে। গভীর মনোযোগে বই পড়তে ব্যস্ত নূপুর। অনার্স ৩য় বর্ষের স্টুডেন্ট সে। সামনেই তার ইয়ার ফাইনাল এক্সাম। চোখে মোটা ফ্রেমের চশমা দিয়ে একটু পরপর আলতো হাতে ঠিক করে নজর রাখছে বইয়ের পাতায়। ঘুঙুর দরজা দিয়ে উকি দিল। বোনকে সে একটু ভয়ের নজরে দেখে। বোনটা তার একটু চড়া মেজাজের কিনা। নূপুরের অনুমান শক্তি বেশ প্রখর, কেউ যে আশেপাশে আছে তা ঠিক আজ করতে পেরেছে। সঙ্গে সঙ্গে দরজায় চোখ রাখতেই দেখল ঘুঙুর দাঁড়িয়ে। নূপুর ভ্রু কুঁচকে ফেলল, প্রশ্ন করল, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? ঘুঙুর মাথা নত করে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এসেছিলাম তোমার কাছে। কি দরকার? জানিস না আমার এক্সাম সামনেই, পড়ছি। ঘুঙুর শপিংগুলো এগিয়ে নিয়ে গেল বোনের কাছে। উৎসাহিত বদনে সবকিছু খুলে খুলে দেখালো। নূপুর দেখল সব, বলল, সুন্দর হয়েছে, এবার যা, আমি পড়বো। ঘুঙুর সবকিছু গুছিয়ে নিতে নিতে বলল, বাবা বলেছে দুজনে মিলেমিশে পড়তে। আচ্ছা পড়বো। ঘুঙুরের কাজ শেষ, সে এটুকুতেই খুশি। কাঠখোট্টা আপুটার একটু অ্যাটেনশন তাকে আনন্দ দেয়। বোনের পুলকিত মুখশ্রী নূপুরকেও খুশি করেছে। অগোচরে সেও হেসেছে বোধহয়, কিন্তু বহিঃপ্রকাশ তার স্বভাব বিরুদ্ধ। দরজা অবধি যেতেই নূপুরের কথায় থেমে গেল ঘুঙুর। তুই কি আরো কিছু বলতে চাচ্ছিলি? ঘুঙুর দোটানায় পড়ে যায়। আসলে সে বলতে চাচ্ছিল, কিভাবে যেন তার না বলা ভাবভঙ্গি নূপুর বুঝে ফেলে। এই যেমন এখন গল্পকে ঘিরে কিছু বক্তব্য রাখতে চাইছিল ঘুঙুর, কিন্তু কোনো এক অদৃশ্য বাধা পেয়ে কিছুই আর বলতে পারেনি। নূপুরের জহুরি দৃষ্টিতে ঠিকই তা ধরা পড়ে গেছে, কিন্তু ঘুঙুর অস্বীকার করে নিল, বলল, কই না তো, কিছু না। নূপুর তির্যক দৃষ্টিতে ঘুঙুরের আগাগোড়া মাপল, গম্ভীর কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে বই নিয়ে চলে আসিস, তোরও তো এক্সামের বেশি দিন বাকি নেই। ঘুঙুর মাথা নেড়ে সম্মতি দিয়ে দ্রুত কেটে পড়ল। কেমন জানি অস্থির অস্থির করছে তার। মনে হচ্ছে অন্তঃকোণে বিদ্রোহ মিছিল নেমেছে, কিছুতেই থামছে না, কিন্তু এর কারণ তার নিকট একেবারেই অজানা। ভাতের থালায় হাত চালাতে চালাতে জুবায়ের চৌধুরী বললেন, কিছুদিন আগেও ওরা আমাদের দলের কয়েকটা ছেলেকে পাকে পেয়ে বেধড় পিটিয়েছে। উপযুক্ত প্রমাণের অভাবে কিচ্ছু করতে পারিনি আমরা। সবচেয়ে বড় কথা, 3 মাস পরেই নির্বাচন। এই মুহূর্তে মার দাঙ্গায় জড়ালে আমাদেরই ক্ষতি।
পাবলিক বিপক্ষে চলে যাবে। কল্প মুখের খাবার সবই শেষ করেছে, বাবার কথায় তার আত্মবিশ্বাসী জবাব। এবারে কাউকে কিছু করে দেখাতে বলো, সবাইকে দেখে নেব। তুমি এসেছো এটাই ভরসা, নয়তো রাজনৈতিক লড়াইয়ে বরাবরে ফেইল মারা স্টুডেন্ট আমি। খাদিজা বেগম কিচেন থেকে মাংসের বাটি সমেত এগিয়ে এলেন। ছেলে স্বামীর কথোপকথন তার কানেও পৌঁছে গেছে। তিনি হা হুতাশ করে বললেন। জুবাইর চৌধুরী বিরক্ত কণ্ঠে বললেন, হায় রে রাজনীতি, তোমরা এসব করে বেড়াবে আর চিন্তায় রাখবে আমাকে। সারাক্ষণ পেরেশানিতে থাকতে হয়, কখন কোথায় কে কি করে দেয়। আমির ভাই ঠিকই বলেন, নিজের তো উচ্ছন্নে গিয়েছো, সঙ্গে আমার ছেলেটাকেও নিয়েছো। এই প্রসঙ্গে কল্প মুখ খুলল। তুমি থামবে? এর মধ্যে আবার আমিরকে টানছো কেন? সে থাকুক তার মতো, আমাকে নিয়ে কাউকে তো ভাবতে হবে না। তুমিও বেশি ভেবো না, শরীর খারাপ হয়ে যাবে। কল্প মনে মনে হাসলো, বুঝলো আমি চাচার সঙ্গে তোমার কি কিছু হয়েছে বাবা? তখন কেমন অদ্ভুত ব্যবহার করলেন। এসে থেকে এ বাড়িতে তার ছায়াও দেখছি না। আবার গত কয়েক বছরগুলোতে কখনো ফোনেও আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমি কল দিলেও কেটে দিত। ঘটনা কি বলো তো? রাজনীতি রাজনীতি, তোমার মা আর তোমার চাচার আমার রাজনীতি নিয়ে ব্যাপক সমস্যা। তোমার মা তো বাধা পড়ে গেছে, তাই ছেড়ে যেতে পারেনি, কিন্তু সে তো বাঁধনহারা, তাই হারিয়ে গেছে। চাচা বোধহয় অভিমান করে আছেন, কথা বলেন না তোমার সঙ্গে? বলে না? কে বলতো? বলে তো, তখন শুনলেও না। কি বলেছে? ছেড়ে দিয়েছে কি? দুই বন্ধুর মধ্যে তীব্র মান অভিমানের খেলা চলছে। রাজনীতির সঙ্গে সঙ্গে এখন কি এই মান অভিমানের শৃঙ্খলাটাকেও তাকে জয় করতে হবে? হয়তো। জুবাইর চৌধুরী কথা ঘুরিয়ে ফেললেন। মেয়েকে খাবার টেবিলে না দেখে স্ত্রীকে প্রশ্ন করলেন। কহু খেয়েছে? খাদিজা ছেলের পাতে তরকারি তুলে দিতে দিতে বললেন, ঘুম পেয়েছে বলেছিল, তাই আগেই খাইয়ে দিয়েছি, নয়তো না খেয়েই ঘুমিয়ে পড়তো। ভালো করেছে, তুমিও বসে পড়ো। ঘুম করিল না খেতে? বললো খাবে না। শরীর খারাপ লাগছে নাকি? মেয়েটা একটু ঘুরলেই হাঁপিয়ে ওঠে, অসুস্থ হয়ে পড়ে, এই জন্যই ওকে কোথাও যেতে দিতে চায় না। আমির সাহেব চিন্তিত হয়ে উঠলেন, উদ্বিগ্ন কণ্ঠে বললেন, বেশি খারাপ লাগছে? ডক্টর ডাকবো? আমাকে আগে বলবে তো তুমি। এত উত্তেজিত হবেন না আপনি, তেমন কিছু না। হাবিজাবি খেয়ে এখন ভাত খেতে পারবে না, ঘোরাঘুরি করে মাথা ঘুরছে নাকি, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে বলল। আচ্ছা, বেশি গুরুতর হলে আমাকে জানিও। আচ্ছা। নূপুর বাবা মায়ের সঙ্গে নিরিবিলি খাচ্ছিল। খাবার টেবিলে বেশি কথা বলে না সে, মাঝে মধ্যে দু একটা প্রয়োজনীয় কথা বলে। আজ হয়তো সেভাবেই প্রয়োজনের দিন, তাই বলল। কল্প ভাই ফিরেছেন তাই না? আমির সাহেবের মুখ কঠিন হয়ে এলো। তিনি কিছু বললেন না। নলিনা বেগম আহ্লাদি স্বরে বললেন, হ্যাঁ এসেছে তো গতকাল। নূপুর তার চিরাচরিত নিরেট কণ্ঠে পুনরায় বলল, আমাদের বাড়িতে এলো না? নলিনা মন খারাপ করে বললেন, হয়তো সময় পায়নি, গতকালই এসেছে, সময় করে ঠিক আসবে। পরপর আমির সাহেব কর্কশ কণ্ঠে তার রেডিও চালু করে দিলেন। খাবার সময়ও তোমাদের নিস্তার নেই। সারাক্ষণ ওই বাড়ির ক্যাচাল শুনতে শুনতে কানের পোকা বেরিয়ে গেল। হায়। আধ খাওয়া খাবার ফেলে রেখে তিনি উঠে পড়লেন। নূপুর আর নলিনা মুখ চাওয়াচাবি করল। নূপুর ভীষণ বিরক্ত, তার বাবা সবকিছুতে একটু এক্সট্রা করেন। নলিনা বেগম অধৈর্য, স্বামীকে বোঝাতে বোঝাতে তার আর বোঝানোর ভাষা অবশিষ্ট নেই। দক্ষিণের জানালা দিয়ে ফুরফুরে হাওয়া ঢুকছে ঘরে। বাতাসের ধাক্কায় সাদা পর্দা মৃদু দুলছে। ডিম লাইটের আলোয় আচ্ছাদিত ঘরটির মাঝ বরাবর বেডে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে আছে ঘুঙুর। মাঝরাতে হলেও তার দৃষ্টি খোলা। নিদ্রারা যেন আজ দল বেঁধে পালিয়েছে তার চক্ষু ছেড়ে। এমন কেন হচ্ছে? নিজেকে কেমন আড়ালে সরিয়ে রাখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে কারো সামনে গেলেই সে কঠিন রকম ধরা পড়ে যাবে। সেজন্যই তো পড়তে যায়নি, খেতেও যায়নি। কেন? সে কি কঠিন কোনো অন্যায় করে ফেলেছে? তবে কেন নিজেকে লুকানোর এমন আপ্রাণ চেষ্টা? এই অর্ধ প্রহরে অর্ধ রোশনিতে তার অর্ধখোলা চোখের ভাঁজে ভেসে ভেসে উঠছে তিমিরে গর্জে ওঠা জলজলে সেই তীক্ষ্ণ দৃষ্টি। শক্ত চিবক, সরু নাক, সুঠাম দেহ, ললাটের মধ্যেখানে অযত্নে পড়ে থাকা চুলগুচ্ছ। ঘুঙুর আর ভাবতে পারে না। অস্থিরতায় একবার এপাশ একবার ওপাশ করে, পরপর উঠে বসে।
টেবিল থেকে পানির গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পুরো পানি শেষ করে। কতক্ষণ বসে থাকে স্তব্ধা খেয়ে। ক্ষণকাল পেরিয়ে কৈশোরের উন্মাদনায় দোদুল্যমান অন্তরপুরে স্থিতিশীলতা নামতেই অবশ দেহটাকে ধীরে ধীরে বিছানায় সঁপে দেয় ঘুঙুর। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, যাকে বলে বৃথা চেষ্টা। আজ অফ ডে, কলেজ বন্ধ। রাতে বিনিদ্র থেকে ভোরের দিকে চোখ লেগে এসেছিল ঘুঙুরের। ফলস্বরূপ উঠতে বেলা হয়ে গেছে, তাও ঘুম ভেঙেছে বৃষ্টির ফোন কলে। বালিশের পাশ হাতড়ে ফোনটা রিসিভ করে কানে রাখতেই ওপাশ থেকে ভেসে এলো বৃষ্টির হা হুতাশ। দোস্ত, আমি কিছুতেই ভুলতে পারছি না। ঘুমাতে পারিনি সারা রাত, শুধু চোখের সামনে ভেসে ভেসে বেরিয়েছে তার সুশ্রী মুখখানা। ঘুঙুর চোখ মুখ কুঁচকে ফেলল, কণ্ঠে বিরক্তি ফুটিয়ে বলল, খেয়ালি না করে খুলে বল কি হয়েছে। কি ভুলতে পারছিস না? তাকে। কাকে? ওই যে তাকে। মেজাজ খারাপ করিস না বৃষ্টি। কল্প ভাইকে। ঘুঙুরের ললাটের বিরক্তি চিহ্ন ঘুচে গেল মুহূর্তেই। কতক্ষণ তবদা খেয়ে বসে রইল, পরপর থতমত কণ্ঠে বলল, রাখছি। কল কেটে দিল তৎক্ষণাৎ। বৃষ্টি কিছুই বুঝে উঠতে পারল না। সে আরো কয়েকবার ফোন দিলেও ঘুঙুর রিসিভ না করে ফ্রেশ হতে চলে গেল। নলিনা সকাল থেকে দুবার দেখে গেছেন মেয়েকে। গতরাতে অসুস্থ বলেছিল, তাই আর ডাকেননি, শুধু দেখে চলে গেছেন। তৃতীয়বারের মতো উকি দিতেই দেখল ঘুঙুর ড্রেসিং এর সামনে চুল চিরুনি চালাচ্ছে। তা দেখে ভেতরে ঢুকলেন তিনি। নরম গলায় শোধালেন, উঠেছিস? শরীর খারাপ কমেছে? ভালো লাগছে এখন? ঘুঙুরের চুল সেট করা প্রায় শেষ। মায়ের প্রশ্নের জবাবে সে বলল, ভালো আছি। খিদে পেয়েছে খুব, চলো ব্রেকফাস্ট করব। হ্যাঁ হ্যাঁ, আয়। আমির সাহেব খাবার সামনে নিয়ে বসে আছেন মেয়েদের অপেক্ষায়। অপেক্ষার অবসান ঘটিয়ে উপস্থিত হলো নূপুর। সে তার স্বভাব শুধু চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। পরপরই মায়ের পিছু পিছু উপস্থিত ঘুঙুর। আমির সাহেব মেয়েকে দেখা মাত্র উদ্বিগ্ন হয়ে উঠলেন, আকুল কণ্ঠে শোধালেন, শরীর কেমন আছে তোমার? ঘুঙুর বাবার পাশের চেয়ারে বসলো, মিষ্টি হেসে জবাবে বলল, ঠিক আছে বাবা, সামান্য মাথা ঘুরছিল। এজন্য তোমাকে কোথাও নিতে চাই না, একটুতেই কেমন অসুস্থ হয়ে পড়ো। দিনটা ওভাবেই গড়াগড়ি করে কেটে গেল। বিকেল নামলো আরেকটি। অফ ডে হলেও কোচিংয়ে আজ ক্লাস টেস্ট আছে ওদের। ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ওরা। ঘুঙুর বৃষ্টি দুজনে বেরিয়ে সেই পথেই হাঁটছে। ইস, একেবারে ডার্ক চকলেট, ইচ্ছে করে কামড়ে খেয়ে নি। ছি, অসল। তুই কি বুঝবি আমার কষ্ট? আমি তো তার প্রেমেই পড়ে গেছি। থামবি? সেই থেকে শুরু করেছিস, মাথা খেয়ে ফেলবি নাকি আমার? তাকে না পেলে শুধু মাথা নয়, গোটা তোকেই খেয়ে ফেলবো। রাক্ষসী, আর কতজনের প্রেমে পড়বি তুই? এটাই লাস্ট দোস্ত, তাকে পেলে কসম করে বলছি বাকি সবাইকে ভুলে যাব। চরিত্রহীনা। এইভাবে বলতে পারলি? তুই না আমার একমাত্র জানের প্রাণের কলিজার বেস্ট ফ্রেন্ড, সেই তুই আমাকে এগুলো বললি? ড্রামা বন্ধ কর আর সামনে দেখ, কোচিং এসে গেছে। এতক্ষণের চঞ্চলা বৃষ্টি নিমেষেই আলাফোলা ভদ্রমেয়ে হয়ে গেল, যেন সে ভাজা মাছটি উল্টে খেতেও জানে না। এর পেছনে অবশ্য বড়সড় কারণ আছে। কোচিংয়ের ইংলিশ স্যার অভ্র চৌহান সুঠামদেহী তেজস্বী সত্তার অধিকারী। সর্বদা চেহারায় আমাবস্যা নামিয়ে রাখাই তার একমাত্র লক্ষ্য। হয়তো এই একটা ছেলের প্রতি হয়তো বৃষ্টির ক্রাশ বা প্রেম কোনো কিছুই আসেনি, যা এসেছে সবটাই ভয়, অস্বস্তি, বিরক্তি। বাকি সব সুদর্শন ছেলে দেখলেই টুক করে প্রেমে পড়ে বুড়িগঙ্গায় গা ভাসিয়ে দিয়েছে। অগ্রসরের দৌলতে তো বৃষ্টি ভদ্রমেয়ে সেজে ক্লাসে ঢুকে গেল, কিন্তু তার পূর্বের কথাগুলো ঝড় তুলল অন্য কারোর হৃদয়ে। ঘুঙুর ওনার কোণ দিয়ে ললাট নাকের ডগা মজল। অকারণেই এত ঘামছে কেন সে? সন্ধ্যার কিছু পূর্বে ওদের কোচিং শেষ হয়েছে। বের হতে না হতেই বৃষ্টি তার আগের রূপে ফিরে এসেছে। নন স্টপ বক বক করেই চলেছে। ঘুঙুর বিরক্ত মুখে হেঁটে চলেছে। আকস্মাৎ বৃষ্টির চিৎকারে লাফিয়ে ওঠে ঘুঙুর। কি হয়েছে জানতে চাইলে বৃষ্টি হাত জাগিয়ে দূরে কিছু একটা দেখায়। ওই দেখ। বৃষ্টির ইশারা অনুসরণ করে সেদিকে তাকাতেই ঘুঙুরের ছোট্ট মোমর্ষ হৃদয় দ্বিতীয়বারের মতো ছলাৎ করে উঠল। হাত পা কেমন অবশ হওয়ার জোগাড়। সেই গত রাতের মতো অনুভূতি। ক্লাব ঘরের সামনে কল্প দাঁড়িয়ে আছে, সঙ্গে তার আরও কিছু ছেলে পেলে। এরা সবাই ক্লাবের সদস্য। তাদের মধ্যে দুজনের সঙ্গে ঘুঙুরের গভীর সখ্যতা। তাছাড়া বাকিদের সঙ্গে তেমন কথা হয় না, কিন্তু তারা সকলেই ঘুঙুরের চেনা। বৃষ্টি সেদিকে তাকিয়ে আছে মুগ্ধ দৃষ্টিতে। পরপর উৎসাহিত কণ্ঠে বলল,
এই চল চল, পরিচয় হয়ে আসি কল্প ভাইয়ের সঙ্গে। ইস, আমার ক্রাশটা পুরোই অ্যাটম বোম। চল চল তাড়াতাড়ি চল। বৃষ্টি ঘুঙুরের বাহু ধরে টানাটানি করছে, কিন্তু ঘুঙুর তার মতামতে বাদ সেদিন নিজের হাত ছাড়িয়ে নিল বৃষ্টির থেকে। শক্ত কণ্ঠে বলল, কোনো দরকার নেই, আমি বাড়ি যাব। চল। না, আমি যাবই। তুই একাই যা, তবে আমি বরং চললাম। বৃষ্টি পুনরায় টেনে ধরল ঘুঙুরকে, আহ্লাদ করে বলল, প্লিজ চল না জান, আমি একা গেলে কেমন দেখায়? তুই শুধু পাশে দাঁড়িয়ে থাকিস, কথা আমি বলবো, তোকে কিছু বলতেও হবে না, করতে হবে না। প্লিজ প্লিজ চল। অগত্যা রাজি হতে বাধ্য হলো ঘুঙুর। পরপর মৃত পায়ে এগিয়ে চলল আনন্দে আত্মহারা বৃষ্টির পথ অনুসারী হয়ে। নির্বাচনের বিষয়বস্তু নিয়ে দলের ছেলেদের সঙ্গে আলোচনা করছে কল্প। এর মধ্যে মেয়েলি গলার আওয়াজ কানে যেতে ঘুরে তাকায় সে। পুলকিত মুখশ্রীর অধিকারী বৃষ্টিকে দেখে ললারিয়ে ভাঁজ পড়ল তার। মুখ খুলে কিছু বলার আগে বৃষ্টি বলল, হাই, আমি বৃষ্টি। আপনি কল্প ভাই তো? ওই যে গতকাল দেখা হয়েছিল আমাদের, মনে আছে না? বৃষ্টি অধীর আগ্রহ নিয়ে কল্পের মুখের দিকে তাকিয়ে কল্প মনে করার চেষ্টা করলো, পরপর ভ্রু কুঁচকে বলল, মনে পড়ছে না। বৃষ্টি মনে মনে কপাল চাপড়ায়। যাকে নিয়ে ভেবে ভেবে সে ক্লান্ত, সেই ছেলে বলেছে তাকে নাকি মনে নেই। মনে মনে রাগ হলেও সামনাসামনি মুস্কি হেসে বলল, গতকাল রাতে আমির চাচার সঙ্গে, এবার মনে পড়েছে? কল্প মনে মনে ভাবল সেই সময়ের কথা। তবে তার মানসপটে ভেসে উঠল অন্য ছবি। এই মেয়ে সেখানে ছিল কিনা তার স্মরণে নেই, তবে অন্য কেউ ছিল যাকে সে দেখেছে, উপভোগ করেছে। পুনরায় দেখা হলে এক দেখায় চিনে নেবে তাকে। অবশ্য সেই মুখ তার বহু পূর্বের পরিচিত, শুধু চেনা জানায় একটু নতুনত্বের ছোঁয়া লেগেছে। বৃষ্টির প্রশ্নে কল্প পুনরায় কিছু বলতে গেল, তখনই দূর থেকে ভেসে এলো কুহুর গলা। ব্যাগ কাঁধে এদিকে ছুটতে ছুটতে আসছে সে। বোনকে এভাবে ছুটতে দেখে আশ্চর্য হয় কল্প। তার চেয়ে বেশি আশ্চর্য হয় কুহুর মুখে ঘুঙুরের নাম শুনে। বৃষ্টিও সেদিকে তাকিয়েছে এতক্ষণে। কুহু দৌড়ে এসে ঘুঙুরকে চাপটে ধরে হাঁপাতে লাগলো। এতক্ষণে কল্পের নজরে এলো গাছের আড়ালে ওড়না মাথায় জড়িয়ে নত মস্তিষ্কে দাঁড়িয়ে থাকা ঘুঙুরকে। টকটকে লাল ওড়নাটার ফাঁক ফোকর দিয়ে উকিঝুঁকি মেরে বেরিয়ে এসেছে তার শ্বেতকায় বদনখানি। কল্প এক ভ্রু উঁচিয়ে দেখল লালে রাঙা লজ্জাবতীকে। মনে পড়ল ছোট্টবেলায়ও ঘুঙুর ঠিক এমনই ছিল, সর্বদা দূরে দূরে থাকতো সবার থেকে। লাজুক লতার লজ্জাবতী কিনা? তোমার সঙ্গে আমি ভীষণ রেগে আছি ঘুঙুর আপু। কত দিন হলো তুমি আমাদের বাড়িতে যাও না। মা অপেক্ষায় আছে তোমার জন্য, বলেছেন তোমাকে দেখলেই যেন টেনে হিচড়ে বাড়িতে নিয়ে যাই। ঘুঙুর কুহুর মুখের হাত বুলিয়ে দিয়ে বলল, চাচিকে বলবে আপুর সামনে এক্সাম, তাই কম আসছে। এক্সামের চাপ কমলে ঠিক যাব। তুমি এসো আমাদের বাড়িতে। না 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 না, তা বললে চলবে না। আজ তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। আজ নয় কুহু, আরেকদিন যাব। না, তোমাকে যেতেই হবে। দুজনের কথার মধ্যে ভেসে এলো গুরু গম্ভীর নিরেট কণ্ঠ। কুহু, অযথা কাউকে জোর করা ঠিক নয়। তার বাপ হয়তো যা তার বাসায় তাকে অ্যালাউ করবে না। ছেড়ে দাও, তুমি একাই চলে যাও। কুহু এতক্ষণে ভাইকে খেয়াল করলো। ভাইয়ের কাছে এগোতে নিলেই ঘুঙুর তার আঙুল টেনে ধরে নিম্ন স্বরে বলল, তুমি তো জানো কুহু, আমার বাবা কখনো এভাবে বলেনি। হ্যাঁ সেটাই তো, সেজন্যই তোমাকে এখনই যেতে হবে আমার সঙ্গে। আমি কোনো কথা শুনবো না। কল্প ভাইছে, কেমন আছো? নূপুর, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। দুদিন হলো এলে আমাদের বাড়ি গেলে না যে? সময় করে যাব একদিন। আমাদের বাড়িতে যেতে এখন তোমার সময় খুঁজতে হচ্ছে? তা তোমার বোনেরও তো আমাদের বাড়িতে যেতে সময় এখন খুঁজতে হয়। নূপুর প্রশ্নবিদ্ধ নজরে তাকাতেই কল্প এক পদ ঘুঙুরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। নূপুর এ পথেই বান্ধবী রিক্তার বাড়িতে যাচ্ছিল। কল্পকে দেখে কথা বলতে চলে এলো। কল্পের দৃষ্টি অনুসরণ করে গাছের সঙ্গে লেগে থাকা ঘুঙুরকে তার নজরে পড়ল। কল্পের বলা বাক্যের যথার্থ বিশ্লেষণে নূপুর শক্ত কণ্ঠে ডাকছিল। ঘুঘুর। সঙ্গে সঙ্গে কুহু বলে উঠল, দেখো না নূপুর আপু, ঘুঙুর আপুকে কখন থেকে বলছি আমার সঙ্গে যেতে, কথাই শুনছে না। ঘুঙুর শুকনো ঢোক গিলে মাথা নত করে ফেলল। মিনমিন করে বলল, আসলে আপু রাত হয়ে যাচ্ছে তো তাই। নূপুর আদেশ সূচক কণ্ঠে বলল, আচ্ছা। ঘুঙুর বাধ্য মেয়ের মতো রাজি হয়ে গেল। মাথা কাত করে বলল, আচ্ছা।
কুহুর আর তর সয় না, সঙ্গে সঙ্গে হৈ হৈ করে ওঠে। ঘুঙুর আপু তার নিকট বড় পছন্দের। তার আগমন মানে বাড়িতে ঈদ ঈদ আমেজ। হাজারো গল্পের ঝুড়ি নিয়ে বসবে আজ। সে চঞ্চল হাতে ঘুঙুরকে টেনে নিয়ে যেতে লাগলো। আড়ষ্ট দেহখানি এগিয়ে যেতে যেতে সুন্দর নূপুর বলছে, কল্প ভাই, তোমার নাম্বারটা দাও তো, কথা আছে জরুরি। তৎক্ষণাৎ ললাটে ভাস বলল ঘুঙুরের। অবচেতন মনে প্রশ্ন ছুটল, আপুর মতো কাঠখোট্টা একগুঁয়ে মেয়ের কল্প ভাইয়ের সঙ্গে কি কথা থাকতে পারে? বৃষ্টিও এগুলো ওদের সঙ্গে। সে কিছু দূর গিয়ে নিজের বাড়ির রাস্তা ধরবে। রাত নামার আগে বাড়ি ঢুকতে না পারলে মা বকবে, নয়তো সেও যেত ঘুঙুরের সঙ্গে। যাওয়ার আগে কল্পকে আহ্লাদি স্বরে বাই বলে যেতে বাদ রাখল না বৃষ্টি। তা দেখে খুকখুকানি কাশি উঠে গেল গল্পের। উঠবে না? সামনেই নূপুর ভ্রু কুঁচকে দাঁড়িয়ে যে। খাদিজা বেগম রান্নাঘর থেকে আঁচলে হাত মুছে বেরিয়ে এলেন। চেহারায় তার প্রগাঢ় দীপ্তি ছড়িয়ে। ঘুঙুরকে দেখে সরল কণ্ঠে অভিমান মিশিয়ে বললেন, ঘুঙুর এলি? কতদিন পর তোকে দেখলাম। চাচিকে বুঝি এখন আর মনে পড়ে না? ঘুঙুর ছুটে যায়, খাদিজার বুকে পড়ে বলে, কে বলেছে মনে পড়ে না? এই তো এলাম। কুহু ফোড়ন কেটে উঠল। এত মনে পড়ে যে আসতেই চাইছিল না, টেনে হিচড়ে আনতে হলো। ঘুঙুর এক হাতে কান মলে দিল কুহুর। কুহু আহ বলে কানে হাত দিয়ে সরে গেল। খাদিজা ঘুঙুরের মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়ে বলেন, চল ভেতরে চল, দুধ পুলি করেছি, তোর তো খুব পছন্দের, টেস্ট করে দেখবি চল। ঘুঙুর আনন্দিত হলো ভীষণ, লাফিয়ে উঠে বলল, চলো চলো। রাত ৮টা। কুহুর সঙ্গে গল্প গুজব করে খাদিজার আদর ভালোবাসায় বেশ সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করল ঘুঙুর। খাদিজা বেগম ঈশা এর সালাদ আদায় করতে গেছেন সবে। ঘুঙুর বসে কুহুর সঙ্গে। ভাই বিদেশ থেকে কি কি নিয়ে এসেছে সেগুলোই খুলে খুলে দেখাচ্ছিল কুহু ঘুঙুরকে। একটা পিঙ্ক কালার টেডি বেশ আকর্ষণীয় লেগেছে ঘুঙুরের নিকট। সেটাই নেড়ে চেড়ে দেখছিল সে। সে মুহূর্তে বিনা অনুমতির সেখানে কল্পের প্রবেশ। মা, মা! মাকে খুঁজতেই এসেছিল এখানে। পর্দা সরিয়ে উল্টোমুখী ঘুঙুরকে দেখা মাত্র তার কণ্ঠ নিচু হয়। কুহুর দিকে চেয়ে ধীরে বলল, মা কোথায়? মা তো নামাজ ঘরে আছে, এশার সালাত আদায় করছেন। ও। গল্প দাঁড়ায় না, জোর পায়ে সেভাবেই সরে পড়ে। ঘুঙুর সেই থেকে টেডি বিয়ারটা শক্ত করে দু হাতে খামচে ধরেছিল। নিঃশ্বাস ছিল আটকে। কল্পর প্রস্থানের বার্তা তাকে স্বস্তি দিল। ধীরে ধীরে আলগা করে দিল টেডিটাকে। আপাতত ওটার অবস্থা শোচনীয়। গায়ের উলগুলো চ্যাপটা হয়ে গেছে। ভাবা যায় কতটা জোর প্রয়োগ করেছিল। বিষয়টি কুহুর নজরে পড়তেই সে আটকে উঠল। আপু কি করছো? মেরে ফেলবে নাকি ওকে? ঘুঙুর সাবলীল কণ্ঠে বলল, ও মা, মরে না কুহু, দেখ এখনই ঠিক হয়ে যাবে। ঘুঙুর টেডিটাকে ধরে একটা ঝাঁকা দিতেই ওটা পুনরায় আগের মতো হয়ে গেল। কুহু খুশি হলো তা দেখে। টেডিটা তারও ভীষণ পছন্দের। তার একটু পরেই খাদিজা বেগম এলেন সেখানে। তাকে দেখে ঘুঙুর দাঁড়িয়ে পড়ল, তড়িঘড়ি করে বলল, চাচি আমি এখন বাড়ি ফিরবো, অনেক রাত হয়ে যাচ্ছে। বাবা ফিরে এসে আমাকে না দেখলে বোঝই তো কি হবে। খাদিজা বেগম তাকে আশ্বস্ত করে বলল, আমির ভাইকে আমি বলে দিয়েছি তুই রাতে খেয়ে তারপর ফিরবি। কিন্তু চাচি এত রাতে আমি কিভাবে ফিরবো? তার চেয়ে বরং এখনই চলে যাই, সেটাই ভালো হবে। তো সেটা নিয়ে চিন্তা করতে হবে না, কারোর সঙ্গে পাঠিয়ে দিব তোকে। এখন বস তো, কুহুর সঙ্গে গল্প কর, আমি খাবার রেডি করি। খাদিজা বেগম নিজের হুকুম তামিল করে চলে গেল। ঘুঙুরের আর কি করার, বাধ্য মেয়ের মতো বসে থাকা ছাড়া অন্তঃকোণের তীব্র বিরোধ সত্ত্বেও তাকে বাধ্যের রূপ ধারণ করতে হচ্ছে। খাবার টেবিলে সবাই বসেছে, শুধু গল্প অনুপস্থিত। ঘুঙুর ভীষণ আড়ষ্টতায় ভুগছে। তা দেখে খাদিজা বেগম বললেন, কি রে ঘুঙুর, তোর কি কোনো সমস্যা হচ্ছে? মা, সমস্যা হলে চাচিকে বল না কি হয়েছে। এসে থেকে দেখছি কেমন জানি করছিস, কই আগে তো এমন করতি না। খাদিজার কথায় মুখ খুললেন জুবাইর চৌধুরী। তিনি বাড়ি ফিরেছেন কিছু পূর্বে। তিনিও লক্ষ্য করেছেন ঘুঙুর এই ব্যাপারটা। আগে যখন আসতো কেমন একটা চঞ্চলতায় ঘিরে থাকতো তার সর্বাঙ্গ, কিন্তু আজ কেমন নির্জীব। তোর চাচি তো ঠিকই বলেছে, আমিও লক্ষ্য করেছি। আচ্ছা, তোর কি শরীর খারাপ লাগছে? তাহলে আমাকে বল মা। ঘুঙুর প্রবল দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কোনো রকমে বলল, না চাচা, আমি ঠিক আছি, আপনারা চিন্তা করবেন না। আচ্ছা, তবে খেতে শুরু কর।
ঘুঙুর মাথা নেড়ে সবেই প্লেটে হাত রাখতে যাবে তখনই ব্ল্যাক ট্রাউজার হোয়াইট টি শার্ট পরে কল্পের আগমন। তৎক্ষণাৎ ঘুঙুরের এগিয়ে নেওয়া হাত নিজ উদ্যোগে প্লেট থেকে সরে কোলের উপর গিয়ে ঠেকেছে। কল্প এসেছে যেন সঙ্গে করে আমেজ নিয়ে এসেছে। ডাইনিং টেবিলে আলাদা সজীবতা ফিরেছে। এদিকে ঘুঙুরের হাত আর এগোয় না। খাদিজা বেগম পুনরায় ওকে তাড়া দিলেন। এই ঘুঙুর, শুরু কর। কল্প অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। সবাই স্বাভাবিকভাবে খাচ্ছে, শুধু ঘুঙুর বাদে। সে খাবার নিয়ে নাড়াচাড়া করছে আর কুহুর কথায় হুহা জবাব দিচ্ছে। খাদিজা বেগমও বসে গেছেন খেতে। কল্প আর জুবায়ের চৌধুরী দলীয় আলাপ আলোচনা করছে ফাঁকে ফাঁকে। তাদের কাজই ওটা, বাবা ছেলে একসঙ্গে হলেই হলো। শুরু হয়ে যাবে মিটিং। মাংসের বাড়িটা কল্পের পাশেই রাখা ছিল। খাদিজা বেগমের চেয়ারটা একটু দূরে হওয়ায় তিনি কল্পকে বললেন, এই কল্প, মাংসের বাটিটা থেকে মাংস তুলে ঘুঙুরের পাতে দে তো। দেখ না, মেয়েটা তো কিছুই নিচ্ছে না। কল্প ভ্রুকুচকে তাকালো, সরাসরি বলে দিল, কেন আমাকে তুলে দিতে হবে কেন? কোথাও দেখেছো ছেলেরা মেয়েদের বেড়ে খাওয়াচ্ছে? তুমি বরং ওকে বলতে পারো আমাকে বেড়ে খাওয়াতে। খাদিজা কপাল চাপকালেন, আফসোস নিয়ে বললেন, ইস, কত আশা করে বিদেশ পাঠিয়েছিলাম ছেলে আমার মানুষের মতো মানুষ হয়ে ফিরবে, তা না বাপের মতো বাদর হয়ে এসেছে। কল্প কিছু বলল না, অবলীলায় খেতে থাকলো। কুহু ঘুঙুর মুখ টিপে হেসে নিয়েছে এক দফা। ঘুঙুরের চিরল দাঁতের হাসি কি এড়াতে পেরেছে কল্পের দৃষ্টি? পরপর জুবায়ের চৌধুরীর হাহাকার মিশ্রিত কণ্ঠ ভেসে এলো, এর মধ্যে পাপ আবার কি করলো? পাপের দোষটা কোথায়? খাদিজা ব্যঙ্গ করে বলল, এখন বুঝতে পারছো না বাপের দোষ কোথায়? অবশ্য কিভাবে বুঝবে? বাদরের কি আর বুদ্ধি আছে নাকি? জুবায়ের চৌধুরী একটু ভাব নিয়ে বসলেন, মিথ্যে ফাপড় দিয়ে বললেন, বাচ্চা কাচ্চাগুলোর সামনে আমার টেস্টিস একেবারে ধুলিচ্ছাদ করবে তুমি খাদিজা। আমি কিন্তু মোটেই এতটা খারাপ নই। হ্যাঁ, তোমার ছেলেটা একটু হয়েছে ওই আর কি ভিন্ন রকম, কিন্তু কি বলো তো, মাঝে মধ্যে ওকে নিয়ে আমার সন্দেহ হয় যে ওটা আমার ছেলে তো। কল্প ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে পড়ল, তৎক্ষণাৎ শোধালো, তুমি কি ইনডাইরেক্টলি মাকে সন্দেহ করছো বাবা? কি বলতে কি হয়ে গেল, কথাটা যে এভাবে ঘুরে যাবে তা কখনোই ভাবতে পারেনি জুবায়ের চৌধুরী। তিনি সঙ্গে সঙ্গে জিহ্বায় কামড় কেটে বললেন, এই না, তারপর কখন বলো আমি? জুবায়ের চৌধুরী অপরাধীর মতো চুপটি করে বসে রইল। কল্প, কুহু, ঘুমর সবার অধরেই মৃদু হাসির জোয়ার। খাদিজা বেগম ক্রোধিত দৃষ্টিতে জুবায়ের চৌধুরীর দিকে কিয়ৎক্ষণ চেয়ে থেকে ফোঁস করতে করতে উঠে গেলেন। যেতে যেতে বললেন, কল্প, খাওয়া শেষে ঘুঙুরকে এগিয়ে দিয়ে আসবি ওদের বাসায়, মেয়েটা বড়ই অস্বস্তিতে আছে। কল্প বাবার দিকে চেয়ে বক্র হাসিতে মগ্ন ছিল। বাবাকে ফাঁসিয়ে এমন একটা ভাব করেছিল যে যাও, খবর আছে আজ তোমার। কিন্তু মায়ের এহেন আদেশে কিছুক্ষণের জন্য হলেও থমকে উঠল সে। সঙ্গে সঙ্গে দৃষ্টি গিয়ে ঠেকল ঘুঙুরের হতভম্ব বিস্মিত ভয়ার্ত দৃষ্টির কবলে। চোখাচোখি হলো ভীষণ সূক্ষ্মভাবে। কল্প যথাসময় দৃষ্টি সরিয়ে নিল। ঘুঙুর সেভাবেই চেয়ে ভয়ার্ত ঢোক গিলল। ঘুঙুর দাঁড়িয়ে সদর দরজার সামনে। খাদিজা কুহুর থেকে বিদায় নিয়ে চুপটি করে এখানে এসে দাঁড়িয়েছে। কল্পর খোঁজ নেই এখনো। আসছে বলে যে ঘরে গেল, এখনো এলো না। বেশ কিছুক্ষণ পর অপেক্ষার অবসান ঘটিয়ে কল্প আসে। জ্যাকেট পরতে গিয়েছিল বোধহয়। একটা ব্ল্যাক কালার জ্যাকেট গায়ে জড়িয়ে চেন সেট করতে করতে এগিয়ে আসে। ঘুঙুর দেখলো, এক পল সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল, যেন সে দেখেইনি কল্প এসেছে। জ্যাকেটের চেন লাগিয়ে সন্তর্পণে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ঘুঙুরের সামনে এসে থামল কল্প। মিনিটখানেক দুজনেই দাঁড়িয়ে নিস্তব্ধ পরিবেশে সহসা কল্পের নিরেট কণ্ঠ ভেসে এলো, হেঁটে যাবি নাকি করে তুলতে হবে? ঘুঙুর চমকে উঠল। শীত দ্বারা বেয়ে নেমে গেল শীতল সমীরণ। এই প্রথম কল্প তার সঙ্গে সরাসরি কথা বলল। এতটা মোহনীয় হবে তা ঘুঙুরের অজানা ছিল, কিন্তু কণ্ঠের মোহনীয়তা ছাপিয়ে বাক্যের যথার্থতা বিশ্লেষণে তার হুঁশ ফিরল। কি বলল এটা কল্প? কোলে তুলতে হবে মানে? লজ্জায় কান ঝাঝা করে উঠল ঘুঙুরের। ধরফড়িয়ে উঠে বলল, হেঁটে যাব, হেঁটে। পরপর ঘুঙুর জোর কদমে এগোতে শুরু করলো। কল্প তার পাশে পাশে হাঁটছে আর বলছে, তাই বল, যেভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিলি ভাবছিলাম করে চড়তে চাইছিস বুঝি। যাক বাবা, ছোটবেলার অভ্যাস যে এখনো বেঁচে নেই তা দেখে ভালো লাগলো।
ঘুঙুর কপাল কুঁচকে ফেলে বলল, ছোটবেলায় আমার এমন অভ্যাস ছিল বুঝি? ছিল না বলছিস? শুধু কি তাই, আরো কত অভ্যাস ছিল জানিস? যতবার তোকে কোলে নিতে হতো ততবার তুই আমার কোলে ভর্তি করে। কল্প লম্বা নিঃশ্বাস টেনে থেমে গেল। ঘুঙুর যা বোঝার বুঝে গেছে। সে সঙ্গে সঙ্গে বিরোধিতা করে বলল, না, কখনোই না। আমি অতটাও ছোট ছিলাম না যখন আপনি দেশ ছেড়েছিলেন। কল্প একভ্রু উঁচিয়ে বলল, ও, তা কতটুকু ছিলি? তার মানে আমার কথা তোর মনে ছিল? ঘুঙুর দ্বিধাদ্বন্দ্বে পড়ে মাথা দোলালো, যার অর্থ হ্যাঁ ছিল। সম্মতি পাওয়া মাত্র কল্প বলল, তাহলে নিশ্চয়ই এটাও মনে আছে যাওয়ার দিন কিভাবে আমার কোমর জড়িয়ে ধরে বলেছিলি, থেকে যান, যেতে হবে না? কি মনে আছে না? ঘুঙুর চমকালো পুনরায়। সত্যি সে বলেছিল এমন? হ্যাঁ, আসলে বলেছিল, কিন্তু এই মুহূর্তে স্বীকার করতে অস্বস্তি হচ্ছে। তাই দ্রুততার সঙ্গে মাথা নাড়ল, যার অর্থ না, মনে নেই। পরপর আর চোখে এক বল জ্যাকেটে আবৃত কল্পের পেটানো পুরুষালী কোমরে দৃষ্টি ফেলল। সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড ধরফড়িয়ে উঠল কেমন একটা সময়। সে ওখানেই জড়িয়ে থাকতে বেশি পছন্দ করত। সময়ের অবর্তনে পাল্টেছে সব। কল্প ঘুঙুরের মিথ্যে ধরে ফেলল তৎক্ষণাৎ। শক্ত কণ্ঠে বলল, বেয়াদব হচ্ছিস দিনে দিনে, মিথ্যা বলতে শিখে গেছিস। ঘুঙুর মিনমিন করে বলল, মিথ্যা বলছি না। আচ্ছা, তা আমাকে যখন মনেই ছিল তখন আগে কেন কথা বলিসনি? জানিস না গুরুজনদের দেখেও কথা না বলে এড়িয়ে চলা বেয়াদবির লক্ষণ? ঘুঙুরের ললারে ভাঁজ পড়ল। সেই ভাঁজে ভাঁজে ফুটে উঠল চিন্তার ছাপ। সে কি সত্যি বেয়াদবি করে ফেলেছে? কিন্তু সে তো এমনটা করতে চায়নি। ভয়ে, অস্বস্তি, জড়তা সব মিলিয়ে কেমন তালগোল পাকিয়ে শত ইচ্ছে সত্ত্বেও আর কথা বলা হয়ে ওঠেনি। অথচ কল্প এর কিরূপ মানে বের করে বসে আছে। ঘুঙুর বুঝল নিজের ভুল, ছোট্ট করে বলল, সরি, আমি বুঝিনি এটা আপনার সঙ্গে বেয়াদবি হচ্ছে। কল্প কিছু একটা ভাববার ভঙ্গি করে বলল, মাফ করাই যায় যদি তুই এই মুহূর্তে একটা গান শোনাতে পারিস তবেই। ঘুঙুর আতঙ্কিত কণ্ঠে বলল, এখন গান? শুরু কর। আমি গান গাইতে পারি না। বেশ, তবে শাস্তি ভোগ করতে তৈরি হয়ে নে। ঘুঙুরের বিস্ময়বিষ্ট নয়নে তাকিয়ে শুধালো। শাস্তি? কল্প পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন জ্বালাতে জ্বালাতে বলল, ওই যে সামনেই বটতলা আছে না, ছোটবেলায় সবাই বলতো বট গাছে নাকি ভূতের বাস। আমার এত বছর বিদেশ যাত্রায় তারা নিশ্চয়ই কোথাও যায়নি, ওখানেই আছে। তো চল এবার ওই গাছের নিচে 1 ঘন্টা তোকে বসিয়ে রাখবো, তার মধ্যে জান নিয়ে ফিরতে পারলে তোর মাফ, এর আগে নয়। ঘুঙুর শুকনো ঢোক গেল। বট গাছে যে কিছু থাকে এই কথাটা খুবই মুখরোচক। যদিও এ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও সবাই অজান্তেই বট গাছকে ভয় পেয়ে চলে। সুবিশাল ডালপালা দিয়ে গ্রীষ্মের কাঠফাটার রোদে শীতল ছায়া দেয়া সত্ত্বেও বটগাছ তার এই রাতের কলঙ্ক কিছুতেই ঘোচাতে পারেনি। যুগ যুগ থেকে সে যেমন উপকারী তেমনই ভয়ঙ্করী। ঘুঙুর ওই দূর প্রান্তে ভয়ার্ত দৃষ্টি ফেলে আটকে উঠল খামোখাই। সেদিকে দৃষ্টি রেখেই আচানক এগোতে লাগলো কল্পের নিকটে। চলতি পথে দুটো দেহ যখন প্রায় ঘেঁষাঘেঁষি অবস্থা, সিগারেটের ধোঁয়া পবনে ভাসিয়ে কল্প বলল, এই দূরে যা, একদম কাছে আসবি না। জানিস বিদেশের মাটিতে থেকেও মেয়েদের স্পর্শ থেকে কতটা সুরক্ষিত রেখেছি এই দেহ, শুধুমাত্র আমার ভবিষ্যৎ বউয়ের কথা চিন্তা করে। আর তুই একটা পিচ্ছি মেয়ে আবার সেই সাধনা বিফলে দিতে চাইছিস। আচমকা ঘুঙুর চমকে উঠল। কল্প কোনো ছাইপাশ বলেছে সেসবের কোনো কিছুই তার কর্ণগোচর হয়নি। সে তো কেবল ধ্যানমগ্ন ছিল বট গাছটির নৈকট্য ঘোষবার আশায়। কিন্তু যখন দেখল তারা প্রায় বট গাছটার কাছাকাছি চলে এসেছে, তখনই ঘুঙুর আঁতকে উঠল। ভয়ার্ত বদনে অনুনয় বিনয় করে বলল, প্লিজ আমাকে ওখানে ছেড়ে যাবেন না। এমন করলে আমি মরেই যাব। প্রমিস করছি এবার থেকে যখন যেখানে যেমনভাবে দেখা হোক আমি আগে কথা বলবো। সব সময় আপনার ভালো মন্দ খোঁজ নিব। প্লিজ আমাকে এখানে পাঠাবেন না। ঘুঙুর প্রায় কেঁদেই ফেলবে ভাব। ভয়ের জোরে কি বলছে না বলছে নিজেই জানে না বোধ হয়। কল্পর ভীষণ হাসি পেল ঘুঙুরের এই হাল দেখে, কিন্তু তা চেপে গিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি বেয়াদবি বরদাস্ত করি না। আমাকে ঠিক যতটা খারাপ ভাবছিস আমি কিন্তু তার চেয়েও 3 গুণ বেশি খারাপ। সো সতর্ক থাকবি অলওয়েজ। ঘুঙুর তড়িঘড়ি করে বলল, থাকবো, সতর্ক থাকবো। বললাম তো সব কথা শুনবো আপনার। প্লিজ ওখানে নেবেন না আমায়। ঘুঙুরকে আরেকটু ভয় দেখাতে কল্প ওর বাহু টেনে ধরে বলল, আমি কোনো কথা শুনবো না, শাস্তি তো শাস্তি, চল।
কল্পের টানাটানিতে ঘুঙুর এবার চূড়ান্ত ভয় পেল। মস্তিষ্ক শূন্য হয়ে দিক বিদিক হারা হয়ে পড়ল। ফলস্বরূপ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল কল্পকে, এতটাই শক্ত করে ধরল যে স্বয়ং কল্প তাকে ছাড়াতে হিমশিম খেয়ে গেল। জ্যাকেটের উপর থেকে দুটো পেলব হাতের বাঁধন, বক্ষপিঞ্জিরা বরাবর ছোট্ট নরম আদুরে মুখশ্রীর সংঘর্ষ, অনবরত বিড়বিড়িয়ে চলা ভয়ার্ত চিকন মেয়েলি কণ্ঠ, সবকিছুই এই নিস্তব্ধ রজনীর বুকে দাঁড়িয়ে বেশ সুনিপুণভাবে আবিষ্কার করল কল্প। অনুভব করলো তার নিজের স্পন্দনের গতি অস্বাভাবিক মাত্রায় ছুটে চলেছে, নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়েছে। পাছে ভুল না হয়ে যায় সেই উপলব্ধি করে কল্প মুহূর্তেই ঘুঙুরকে জোরে টান দিয়ে ছিটকে তার থেকে দূরে সরিয়ে দিল। সুগভীর নিষ্প্রভ কণ্ঠে বলল, শাস্তি মওকুফ, চোখ মুখ মুছে বাড়ি চল। এতক্ষণের আতঙ্ক ধীরে ধীরে ঘুচতে শুরু করলো ঘুঙুরের। যখন দেখল কল্প সত্যি বটগাছ পেরিয়ে এগিয়ে চলেছে, নিজেকে মনে মনে শান্ত করলো। বাকিটা রাস্তা দুজনের মধ্যে আর কোনো বাক্য আদান প্রদান হলো না। নির্জীব প্রাণী দুটি পাশাপাশি হেঁটে এগিয়ে গেল বড় সুখে, গুমড়ে মরা উত্তেজনায়। একেবারে বাড়ির গেইটে গিয়ে কল্প থামল। গেট খুলে ঘুঙুরকে ঢুকিয়ে দিয়ে পূর্বের ন্যায় কঠিন কণ্ঠে বলল, ভেতরে যা। ঘুঙুর কিছু বলল না, মাথা নত করে সেভাবেই ঘুরে চলে যেতে নিল। তখনই পেছন থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠে রসিকতার ভরপুর বাক্য, ওই ছোট নরম হাত দুটোতে এত জোর কবে থেকে হলো? ঘুঙুর থমকে দাঁড়ায়, কৌতূহলী হয়ে পেছন ঘুরতেই দেখে কল্পের দেখা নেই। ছুটে গেট অব্দি গিয়ে দেখে কল্প বেশ খানিকটা দূরে এগিয়ে গিয়েছে। ঘুঙুর ছক কষে বুঝে নিল কল্প ঠিক কি বোঝাতে চেয়েছে। সে যে তখনকার জড়িয়ে ধরার মুহূর্তটা ইঙ্গিত করে এসব বলে গেছে, সেটা ভেবেই ঘুঙুরের মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। কল্পের যাত্রাপথে চোখ রেখে বিড়বিড়িয়ে বলল, অসভ্য। তুই একা ফিরেছিস? কেউ সঙ্গে এলো না? উদাসীন মনে ড্রয়িং রুম ক্রস করছিল ঘুঙুর। মায়ের প্রশ্নে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ, মাথা নত করে বলল, কল্প ভাই এসেছিল, পৌঁছে দিয়ে গেছেন। নলিনার কঠোর মুখভঙ্গি তরাত করে পাল্টে গিয়ে সেখানে উপচে পড়ল একঝুড়ি উল্লাস। উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, আগে বলবি না? কই ছেলেটা কই? এসে থেকে একবারও আসেনি আমার কাছে, আর যেতেই দিব না। কই সে বল? ঘুঙুর আমতা আমতা করে বলল। আপনি চলে গেছে। নলিনা অবিশ্বাস্য নয়নে চেয়ে বললেন, চলে গেছে মানে? আমার সঙ্গে দেখা করে গেল না? তুই ওকে ভেতরে আসতে বলিসনি? মায়ের হাবভাব লক্ষ্য করে ঘুঙুর কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। কারণ এখন সে যেটা বলবে তাতে করে তো মায়ের রুদ্রাণী রূপ দেখতে হবে এই রজনীকালে, তবুও বলতে তো হবেই। আসলে মা, আমি তাকে আসতে বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই সে। থাক, আর বলতে হবে না। তুই যে কত বলার মেয়ে তা তো আমার জানা আছে। ইস, ছেলেটা দরজা অবধি এসে ফিরে গেল। তোকে নিয়ে আর পারি না ঘুঙুর। কবে যে তোর বোধ বুদ্ধি হবে? চেঁচামেচি শুনে শোবার ঘর থেকে আমির সাহেব বেরিয়ে এলেন। তিনি এতক্ষণ মেয়ের অপেক্ষাতেই ছিলেন। এসে থেকে যখন শুনেছে ঘুঙুর এই রাতের বেলায় ওই বাড়িতে, সেই থেকে স্বস্তি পাচ্ছেন না। কি ব্যাপার, এত চিৎকার করছো কেন নীলিনা? নলিনা বেগম বিরক্তির চরম সীমানায় পৌঁছে বললেন, তো কি করব? আপনার এই মেয়ের কোনোদিনও আক্কেল হবে না। একা একা থাকতে থাকতে একেবারে বোধ বুদ্ধি সব জলে ধুয়ে খেয়ে নিয়েছে। কি করেছে আমার মেয়ে? কি করিনি তাই বলেন? কল্প ছেলেটা ওকে কত দূর অব্দি এগিয়ে দিয়ে গেল, বাড়ির দরজা থেকে ফিরে গেল, অথচ একবারও তাকে ভেতরে আসতে বললো না। কি ভাবলো ছেলেটা বলেন তো? লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। বেশ করেছে। কি কি বললেন? বলেছি বেশ করেছে। তুই ওই ছোকরার জন্য আমার মেয়েকে এভাবে বকছো? হ্যাঁ, খবরদার বলছি। আর একটু বাড়াবাড়িও কিন্তু আমি বরদাস্ত করবো না। ঘুঙুর, ভেতরে যাও। মায়ের বকার হাত থেকে রেহাই পেতে বাবার আদেশ পালনে বিন্দুমাত্র দেরি করল না ঘুঙুর। দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেল। ঘর থেকেই শুনল বাবা মায়ের আরো কিছু তর্কাতর্কি। ব্যাস, একটু পর সব নিশ্চুপ। ঘুঙুর মুচকি হাসে। তার বাবা মা একটু বেশি সুইট কাপল। এই ঝগড়া করছে তো এই মোহাব্বত। এই মধ্যরাতে সিগারেট হাতে ব্যালকনির গ্রিল ঘেঁষে জ্যোৎস্না বিলাসে মগ্ন কল্প। এমন করে কতগুলো বছর জ্যোৎস্নার আলো গায়ে মাখা হয়নি। বিদেশের মাটিতে দিনগুলো ছিল কেমন ব্যস্ততায় ঘেরা। আপন মানুষগুলোর থেকে দূরে থাকার বিষাদটাও ছিল ভীষণ পীড়াদায়ক।
বুকে পাথর বেঁধে জীবনের লক্ষ্যে প্রাণপণে ছুটেছে সে। শুধু কি একদিক, পাশাপাশি দিয়েছে রাজনৈতিক কার্যক্রমে বাবাকে গুরুত্বপূর্ণ সহযোগিতা। প্রত্যক্ষভাবে রাজনীতিতে জুবায়ের চৌধুরীর নাম থাকলেও মূলত পরোক্ষভাবে সেটাকে আয়ত্ত করত কল্প। ফোনে ফোনে ছেলের সঙ্গে সব রকম পরামর্শ করে তারপর মাঠে নামতেন জুবায়ের চৌধুরী। এখন ছেলে বাড়ি ফেরায় তিনি যেন হাতে পূর্ণিমার চাঁদ পেয়েছেন। কল্প সিগারেটটা শেষ করে সবে এক্সট্রাটুকু পাস কেটে ফেলেছে। তার মধ্যে দরজায় টোকা পড়ল। বাহির থেকে জুবায়ের চৌধুরীর কণ্ঠ ভেসে আসে। সেই কণ্ঠ কর্ণগোচর হতেই কল্প জোর আওয়াজে বলল, দরজা খোলাই আছে, চলে এসো। জুবায়ের চৌধুরী সন্তর্পণে দরজা খুলে ভেতরে ঢুকলেন। বেহায়া দরজা তবুও কর্কশ শব্দে ঘর মুখরিত করল। সেই আওয়াজে আদলে বিরক্তি ফুটিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেলেন তিনি। ডিভানে বসতে বসতে ছেলের উদ্দেশ্যে ভারী গলায় বললেন, এত রাতে এখনো জেগে, চিন্তিত নাকি? কল্প এগিয়ে এসে বাবার পাশের ডিভানটায় বসতে বসতে বলল, সে তো তুমিও জেগে। আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? হয়তো। জিহানের কাছে শুনেছি কিছু কিছু, বিষয়টা একেবারে ফেলনা নয়। কিছু ভেবেছো? আপাতত না, দেখা যাক জল কত দূর করায়। বেশি সময় নিও না। ক্ষমতার জন্য এমদাদ যা খুশি তাই করতে পারে। কেবল তো গুন্ডাদের দলে ঢুকিয়েছে। ধীরে ধীরে দেখো আরো কত কি হয়। সেও জানে না কল্প চৌধুরী ন্যায়ের পথে ঠিক কতটা তৎপর। আমন্ত্রণ রইল, লড়াই হবে সমানে সমানে। দেখা যাক কার দম বেশি। জুবায়ের চৌধুরী ছেলের কাঁধে শক্ত করে হাত রাখলেন। সেই হাত অনুসরণ করে সঙ্গে সঙ্গে কল্প বাবার মুখের দিকে তাকালো। বুঝলো বাবা এটা নিয়ে অধিক চিন্তিত। তন্মধ্যে জুবায়ের চৌধুরী বললেন, যাই করো না কেন নিজেকে সেফ রেখো। মনে রেখো আমার কাছে আমার ছেলে আগে, ক্ষমতা নয়। তোমার ভালোর জন্য সব কিছু ছেড়ে দিতে আমি দুবার ভাববো না। এতদিন শুধু তোমার কথাতেই এই পথে আছি, নয়তো কবেই ছেড়ে দিতাম। দেখ না, আমিরটাও আমাকে ভুল বুঝে দূরে সরে গেছে। তুমি চিন্তা করো না, অনেক রাত হয়েছে, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি চাচার বিষয়টা আমি দেখব। কতদিন আর রাগ অভিমান পুষে রাখবেন? মায়ের সঙ্গে মিটেছে সবকিছু। তোমার মা কি বোঝার মানুষ? গাল ফুলিয়ে বসে আছে, সরি শুয়ে আছে। ফ্রিতে একটা আইডিয়া দেই। সকালে দেখলাম বাগানে অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে, তুমি চাইলে। জুবায়ের চৌধুরী এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলেন, বলছো? ট্রাই করে দেখতে পারো। জুবায়ের চৌধুরী তড়িঘড়ি পায়ে আসন ছাড়লেন। দরজা ঠেলে বেরিয়ে যেতে যেতে বললেন, বুড়ো বয়সে আর কত কি যে করতে হবে, আল্লাহ মালুম। পরপর কল্পের আওয়াজ ভেসে এলো, এত তাড়াতাড়ি বুড়ো হলে চলবে জেন্টলম্যান? জীবনের শেষ দিন অবধি এভাবেই বসন্ত আসবে যাবে, তার মাঝে নিজেকে খুঁজে নিতে হবে। জুবায়ের চৌধুরী ছেলের কথায় মুচকি হাসলেন। ছেলেটা তাকে অগোচরে বড় বেশি ভালোবাসে, সরাসরি বলে না কখনো। এদিকে বাবার প্রস্থান মাত্র ভরা পূর্ণিমার ঝলমলে চাঁদখানার দিকে তাকিয়ে ঝকঝকে দন্তের বাঁকা হাসিতে মেতে উঠল কল্প। কারো মায়াবিনী আদল খানি সুরেলা কণ্ঠস্বর মনে করে ভাসল অনুভূতির জোয়ারে। ওই পূর্ণিমার চাঁদের সঙ্গে একজনের বড় মিল পায় সে। সে আবার একখানা নিজস্ব নামও দিয়ে ফেলেছে ওই দুইমুখ যাত্রায়। সেই নামেই বিড়বিড় করে ধ্বনি তুলল বার কয়েক, নিজ মনে ডাকল, তোতা পাখি, আমার তোতা পাখি। চোখ মেলে মুখের সামনে কিছু ঝুঁকে থাকতে দেখে চমকে উঠল ঘুঙুর। আচমকা ভয় পেয়েছে সে। বুকে থুথু দিয়ে উপরে তাকাতেই মেজাজ তার সপ্তম আসমানে। সম্মুখে ব্যক্তিটিকে দেখে চেঁচিয়ে বলল, বৃষ্টির বাচ্চা, এভাবে কেউ মুখের উপর ঝুলে থাকে? এখনই আমার জানটাই চলে যেত। বৃষ্টি নির্বিকার জবাব দিল, সেটাই তো দেখছিলাম, তুই বেঁচে আছিস নাকি মরে গেছিস? সেই কখন থেকে ডেকে চলেছি, মরার মতো নাক ডেকে ঘুমাচ্ছিস। এই একদম আজে বাজে কথা বলবি না, আমি মোটেই নাক ডাকি না। সত্যি ডাকিস না? আমি তবে ভুল শুনলাম? ভুল না ছাই, যা শর্ত এখান থেকে। সবাই মিলে আমার সঙ্গে কি শুরু করেছিস? যার যা ইচ্ছা বলে চলেছে। কেউ বলছে নাক ডাকি, কেউ বলছে ছোটবেলায় তার কোলে। ঘুঙুর থেমে গেল। বলতে বলতে কি বলে ফেলেছিল ভেবে নিজেই জিভে কামড় কাটল, কিন্তু তৎক্ষণাৎ চেপে ধরল। বৃষ্টি বলল, এই কি বলছিস এসব? কে তোকে কি বলেছে? বল বল। ঘুঙুর মাথার কাছ থেকে একটা বালিশ নিয়ে সেটা বৃষ্টির দিকে ছুঁড়ে দিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, কিছু না। বৃষ্টি বালিশটা ক্যাচ করে হতভম্বের মতো চেয়ে চেয়ে ঘুঙুরের প্রস্থান দেখল। তন্মধ্যে নলিনা বেগম উপস্থিত হলেন সেখানে। বৃষ্টিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি রে?
বৃষ্টি কখন এলি? ধ্যান ভেঙে বৃষ্টি স্বাভাবিকভাবে উত্তর দিল। কিছুক্ষণ হলো। আচ্ছা, ঘুঙুর ঘরে গেছে তাই না? একসঙ্গে খেয়ে যাস। বৃষ্টি মিষ্টি হেসে ছোট্ট করে বলল। আচ্ছা। আঁকাবাঁকা পথ পেরিয়ে হেঁটে চলেছে দুই অষ্টাদশী। গন্তব্য কলেজ। সকালের উত্তপ্ত রোদ গায়ে মেখে এগিয়ে চলেছে তারা। বেশ কিছুক্ষণ নীরবতায় সময় কেটে গেলেও বেশিক্ষণ সেই গতি অব্যাহত থাকলো না। বৃষ্টি থাকতে কথা হবে না, তা কি করে হয়? সে আর কথা তো পরস্পরের সই। কথা না বলতে পারলে যেন দম বন্ধকর অনুভূতি হয় তার। এদিকে তার কথার পিঠে দু একটা কথা বলা ঘুঙুরের কাজ। মনে হয় সেটুকুও সে দায় থেকে বলে, নয়তো বলতো না। জানিস কলেজে নতুন একটা ছেলে এসেছে, যা দেখতে না ভাই পুরো চকলেট বয়। শুরু হয়ে গেল তোর। সকাল সকাল একটু তো ক্ষমা দে। তোর সব সময় ঢং। কি খারাপ বলেছি আমি? মানুষের প্রশংসা করা ভালো কাজ। হ্যাঁ, সেজন্যই বেছে বেছে শুধু ছেলেদের রূপের প্রশংসাই তোমাকে করতে হবে, তাই না? তো কি করব জানিস না, মেয়েরা মেয়েদের চিরশত্রু। তারা একে অপরের ভালো দেখতেই পারে না, এটাই প্রকৃতির নিয়ম। আমি বা প্রকৃতির নিয়মের বাইরে যাই কি করে? ঘুঙুর সহসা দাঁড়িয়ে পড়ল, বৃষ্টির দিকে ঘুরে ভ্রু কুঁচকে বলল, তাহলে তুই? আমিও কি চিরশত্রু? বৃষ্টি মজার ছলে বলল। হতে কতক্ষণ? বৃষ্টির মজার ছলে বলা কথাটা ঘুঙুরের গায়ে লাগলো ভীষণ। সে তৎক্ষণাৎ ক্রোধিত বদনে জোর পায়ে বৃষ্টিকে ফেলেই হাঁটা শুরু করে দিল। প্রাণের বান্ধবী যে রেগে গেছে তা বুঝতে পেরে ঘুঙুরের পেছন পেছন ছুট লাগালো বৃষ্টি। বার কয়েক তাকে বলতে শোনা গেল, সরি সরি সরি। ঘুঙুর থামল না, সেভাবেই গটগট পায়ে কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। তন্মধ্যে পেছন থেকে বৃষ্টির আরেক ভয়ানক কথা শুনে থমকে গেল সে। পেছনে ঘুরল পুনরায়। এই দেখ দেখ, ওই যে কল্প ভাই। আল্লাহ গো, কি হ্যান্ডসাম লাগছে মাইরি। আমি তো মরে যাব। ঘুরে আমাকে টেনে ধর, আমি কিন্তু প্রেমের সাগরে তলিয়ে যাচ্ছি। এই ছোট্ট স্বীকারোক্তিটুকু ঘুঙুরের নিকট ভীষণ ভয়ঙ্কর, তিক্ত বিষাক্ত শোনালো। বৃষ্টির পুলকিত দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই দেখল ব্লু জ্যাকেট, ডেনিম জিন্স পরিহিত সুদর্শন পুরুষটির পেছনের অবয়ব। কি জানি কি চাপা দুঃখে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, অগোচরে ঘুরে চলে যেতে ধরল। তখনই দূর থেকে কারো কণ্ঠস্বর ভেসে এলো, এই ঘুঙরু। ঘুঙুর পেছন না ফিরে শুধু কণ্ঠ শুনেই আন্দাজ পেয়ে গেছে কে ডেকেছে তাকে। এভাবে পাবলিক প্লেসে নামের বিকৃতি করাটা মোটেও পছন্দ হলো না তার। ক্রোধিত নয়নে পেছন ঘুরতেই দেখল কল্পের ঠিক বা দিকে জিহান দাঁড়িয়ে। তার ফকফকে দন্তগুলো হাসির তোপে অধর গলিয়ে উকিঝুঁকি মারছে। তা দেখে যেন ঘুঙুরের সর্বাঙ্গে আগুন জ্বলে উঠল। সে তেড়ে গেল জিহানের দিকে, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বললে? জিহান সাবলীল ভাবে বলল, কি আবার? যেটা বলিস সেটাই বললাম। কেন, নতুন কিছু শুনেছিস নাকি? ঘুঙুর বিরক্ত হলো ভীষণ, আদলে চরম অনীহা ফুটিয়ে তুলে বলল, আহ জিহাদ ভাই, আমার সুন্দর নামটাকে এভাবে ডাকবে না কখনো। আচ্ছা, ডাকলে কি হবে? ঘুঙুর চোখ পিট পিট করে নাকের পাটা ফুলিয়ে বলল, মেরে দেবো একদম। জিহান শব্দ করে হেসে উঠল, ভাবলেশীন কণ্ঠে বলল, আচ্ছা, মারিস। বলতে দেরি তো ঘুঙুরের দিতে দেরি নেই। কাঁধের ব্যাগটা দিয়ে দু তিনটে বাড়ি দিয়ে দিল ফটাফট। জিহান আটকানোর বৃথা নাটক করে বলল, থাম থাম, আর লাগছে তো। ঘুঙুর থেমে যায়, মুখ ভেঙচি কেটে ঘুরে চলে যেতে নেয়। পেছন থেকে জিহান ফের বলে ওঠে, যতই রাখিস, যতই মারিস, আমৃত্যু তোকে ঘুঙরু ডাকাই জিহানের একমাত্র লক্ষ্য। ঘুঙুর সেভাবেই এক পল ক্রোধিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আরেকবার মুখ ভেঙচি কেটে চলে যেতে নিল। কিছু দূর যেতেই ভেসে এলো রাশভারী পুরুষালী কণ্ঠস্বর। সে এতক্ষণ নিখুঁতভাবে তার কর্মকাণ্ড লক্ষ্য করছিল। জিহান, ওকে জিজ্ঞেস কর এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে। ঘুঙুর সঙ্গে সঙ্গে জিহানের দিকে ফিরে তাকালো, চোখের ইশারায় জিজ্ঞেস করলো কল্প তাকে মিন করেছে কিনা। জিহান সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বুঝিয়ে দিল। হ্যাঁ, তোকেই বলছে। ঘুঙুর মনে মনে ঝাড়ি দিল খানিক, ভাবল, মহাশয়ের নজর পড়লো তবে আমার দিকে। এতক্ষণ তো লাগছিল তার আশেপাশে কেউই নেই। এমন করে ফোনের মধ্যে ঢুকেছিল, এমন করে ফোনের মধ্যে ডুবেছিল। মুখে মিনমিন করে বলল, কলেজ যাচ্ছি। কল্প পকেট থেকে টিস্যু এগিয়ে দিল জিহানের দিকে, বলল, এটা দিয়ে লিপস্টিক কাজল মুছে নিতে বল।
জিহান বাধ্যভাবে টিস্যুটা নিয়ে ঘুঙুরের সামনে ধরল। তার অধর লেপ্টে মিটি মিটি হাসি। ঘুঙুরের নাজেহাল অবস্থায় ফ্রিতে মজা নিচ্ছে সে। এদিকে পেছন থেকে এসব দেখে বৃষ্টি আগেই লুকিয়ে পড়েছে গাছের আড়ালে। সে আবার টিপটপ হয়ে চলাফেরা পছন্দ করে। ঘুঙুরকেও আজ জোর করে একটু কাজল আর লিপস্টিক দিয়ে দিয়েছিল, আর আজই এসব হতে হলো। ওখান থেকে ফিরে ঘুঙুর কি তাকে আস্ত রাখবে? ঘুঙুর নত বদনখানি ঘুরিয়ে এপাশ ওপাশ দেখে নিল। আশেপাশের লোকজনের যাতায়াত লক্ষ্য করে বিনা বাক্যে টিস্যুখানা হাতে নিল। তা হাতের মুঠোয় চেপে দাঁড়াতেই পুনরায় গল্পের কঠোর কণ্ঠ। ফার্স্ট। ঘুঙুর তড়িঘড়ি করে ঠোঁটের টিস্যু ঘষল। কি এক মুসিবত হলো, সঙ্গে তো আয়নাও নেই। বসবে কিভাবে ঠিক বেঠিক? বেশ অনেকটা সময় ঘষাঘষির পর টিস্যুটা পুরো লিপস্টিক দ্বারা পূর্ণ হয়ে গেল। ঘুঙুর সেটাকে নিচে ফেলে দাঁড়িয়ে রইল চুপটি করে। এদিকে জিহান এতক্ষণের আটকে রাখা হাসি এবার গড়গড় করে উগড়ে দিল। পেটে চেপে ধরে সর্বাঙ্গ কাঁপিয়ে হাসছে সে। ঘুঙুর হতবম্বের মতো চেয়ে আছে। এত হাসির কি হলো বুঝতে পারছে না সে। জিহানের হাসির শব্দে গল্প ফোন থেকে দৃষ্টি সরিয়ে এদিকে তাকালো। কি হয়েছে বোঝার জন্য আশেপাশে নজর দিতেই যা বোঝার বুঝে গেল সে। ঘুঙুর তখনও জিহানকেই বোঝার চেষ্টা করছে। ফোনটা পকেটে ঢুকিয়ে বিনা বাক্যে একেবারে ঘুঙুরের নিকটে এসে থামলো কল্প। এত কাছে কল্পকে দেখে চমকে গিয়ে দু কদম পেছল ঘুঙুর। কল্প সেই দূরত্বটুকু ঘুচিয়ে নিল তৎক্ষণাৎ। এতে করে ঘুঙুর দ্বিগুণ চমকিত হলো। কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে কল্প নিজের বলিষ্ঠ পুরুষালী শক্তপোক্ত হাতখানা ঘুঙুরের অধর কোণে রাখলো। খসখসে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে মুছে নিতে লাগলো ঘুঙুরের অধর পেরিয়ে ছড়িয়ে পড়া লিপস্টিকগুলো। হতভম্ব ঘুঙুর লজ্জায় নাকি অনুভূতিতে মূর্ছা যাওয়ার জোগাড়। এত নিকট নিবিড় স্পর্শ তার অন্তকোণে প্রবল বেগে ধেয়ে আসা ঝটিকার কারণ। ঘুঙুর চোখ জোড়া খিচে বন্ধ করে নেয়, সর্বশক্তি দ্বারা চেপে ধরে ওড়নার আঁচল। কল্পের সংস্পর্শে শিউরে শিউরে উঠছে তার সর্বাঙ্গ। মৃদু কাঁপছে অধর যুগল। নিজের কাজ শেষ করে যথাযথ দূরত্ব টেনে সরে এলো কল্প। ধমকে সুরে বলল, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম এমন কিছু হলে অন্য পদ্ধতিতে ক্লিনিং এর ব্যবস্থা করব, মাইন্ড ইট। জ্যাকেটের গলায় ঝুলিয়ে রাখা সানগ্লাসটা উঠিয়ে চোখে পড়তে পড়তে বাইকে চেপে বসলো কল্প। বাইক স্টার্ট দিতে দিতে জিহানকে বলল, ওঠ। জিহান ঘুঙুরকে আপাতমস্তক আরেকবার দেখে উঠে বসলো কল্পের পিছে। এদের দুজনের কাহিনী ঠিক তার মাথার উপর দিয়ে গেল। তবে কিছু কিছু সন্দেহভাজন মনে হচ্ছে। তার মনে হয় গভীর রিসার্চে নামতে হবে এটা নিয়ে। বাইকের শব্দ মিলিয়ে যেতে চোখ খুলল ঘুঙুর। হাত পা এখনো কেমন অসাড় হয়ে আছে। এমন কিছু মুহূর্ত এভাবে এসে ধরা দেবে ভাবেনি কখনো। কি ভীষণ লজ্জায় পড়তে হলো আজ তাকে। গল্পের বাইকটা অদূরে মিলিয়ে যাওয়া অবধি তীক্ষ্ণ দৃষ্টিতে সে তা দেখল। পরপর মনে পড়ল কই সেই শয়তানিটা যার জন্য আজ এত কিছু। ঘুঙুর আশেপাশে তাকালো। সে জানে বৃষ্টির ধারে কাছেই কোথাও আছে, তাকে একা ফেলে কখনো যাবে না। ঘুঙুর সতর্ক দৃষ্টিতে আশেপাশে খুঁজল। বেশ মিলেও গেল খুব সহজে। গাছের আড়াল হতে বৃষ্টির জামার একাংশ বেরিয়ে আছে। ঘুঙুর সারা শব্দ না দিয়ে পা টিপে টিপে সেদিকে এগিয়ে গেল। বৃষ্টি কিছু বুঝে ওঠার আগে শব্দ করে ওর কান টেনে ধরল। আচমকা আক্রমণে ব্যথার সঙ্গে সঙ্গে ব্যাপক ভয়ও পেল বৃষ্টি। ভয়টা সেভাবে না ছিল, ব্যথায় কুকড়ে আকুতি করে বলল,